আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, রোজার আগে ভোট আয়োজনে ইসিকে চিঠি দেবে অন্তর্বর্তী সরকার, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আগামীকাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব। নির্বাচনের সময় ঘোষণায় দেশের রাজনৈতিক স্থিতিশীলতার আশা বিএনপির, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান। আমরা মনে করি এই ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা আরও বেশি প্রতিষ্ঠিত হবে এবং কোনো রকমের কোনো অনিশ্চিত পরিবেশ বা ব্যবসা বাণিজ্য বিনিয়োগে আর থাকবে না। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময়, সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই ঘোষণাপত্রে 24 শহীদদের জাতীয় বীর স্বীকৃতি, অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা, আন্দোলনকারীরাও পাবেন আইনি সুরক্ষা। ইতিহাস বাকবদলের 36 জুলাই উদযাপন, ছাত্র জনতার ঢল, গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মানিক মিয়া এভিনিউতে বর্ণাঢ্য আয়োজন। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর গুজব, জানালেন নাসির উদ্দিন পাটোয়ারি, ব্যক্তিগত সফরে কক্সবাজার ভ্রমণের দাবি। ফের আগ্রাসী রূপে পদ্মা, শরীয়তপুরে জাজিরায় নদীগর্ভে মসজিদ, 1 মাসে ভাঙনে বিলীন শতাধিক বসতভিটা, হুমকিতে সরকারি বেসরকারি 6 শতাধিক স্থাপনা। আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেবে অন্তর্বর্তী সরকার। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার আশ্বাস দিয়ে তিনি বলেন, এবারের নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ করার ভিত্তি রচনা করা হবে। আগে এই দিনে জুলাই গণ অভ্যুত্থান পূর্ণতা পায়। গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে মঙ্গলবার রাত 8টা 20 জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। গত কয়েকদিনের ঘটনা প্রবাহে নানা মহলে জল্পনা, ভাষণে আসতে পারে নির্বাচন কেন্দ্রিক সুস্পষ্ট ধারণা। সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে প্রত্যাশা মাফিক ডক্টর ইউনূসের 35 মিনিটের ভাষণের বড় অংশ জুড়েই ছিল ভোট কেন্দ্রিক প্রসঙ্গ। জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে চিঠি পাঠাবেন প্রধান নির্বাচন কমিশনারকে। ইতিহাসের স্মরণীয় ভোট উৎসবের জন্য শুরু হচ্ছে প্রাতিষ্ঠানিক আয়োজন। আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে সম্পন্ন করা যায় সেজন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব। এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে, শান্তি শৃঙ্খলার দিক থেকে, ভোটার উপস্থিতির দিক থেকে, সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে। সেই জন্য সকল আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব। ফেব্রুয়ারি যে খুব বেশি দেরি নয় সে কথাও মনে করিয়ে দেন ডক্টর ইউনূস। তাই নিয়মিত নির্বাচনী এলাকা পরিদর্শন আর ভোটদান ব্যবস্থা নিয়ে নিজেদের মধ্যে আলাপ করতে আহ্বান জানান অংশীজনদের প্রতি। নির্বাচন আসছে, যদি আপনি আপনার নির্বাচনী এলাকা থেকে দূরে বসবাস করেন তবে এখন থেকে নিয়মিত নির্বাচনী এলাকা পরিদর্শন করুন, যাতে সেরা ব্যক্তিকে নির্বাচিত করতে আপনি প্রস্তুত হতে পারেন। ফেব্রুয়ারি বেশি দূরে নয়। নির্বাচন নিয়ে প্রস্তুতি নিতে নিতেই ভোটের দিন এসে পড়বে। বহু বছর আমরা কেউ ভোট দিতে পারিনি, এবার আমরা সবাই ভোট দেব, কেউ বাদ যাবে না। প্রধান উপদেষ্টার প্রত্যাশা, ভোট নিয়ে কলঙ্কিত অধ্যায়ের পুনরাবৃত্তি নয়, নির্বাচনের দিন থাকবে ঈদ উৎসবের মতো আনন্দ। নির্বাচনের দিনকে আমরা ঈদের উৎসবের মতো করতে চাই। এবারের ভোটের আনন্দ থাকবে সবার মধ্যে। আপনারা সবাই বাচ্চা কাচ্চাদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। দেশের ইতিহাসে এখন পর্যন্ত যতগুলো বড় সংঘাত, সহিংসতার ঘটনা ঘটেছে তার সবগুলোর নেপথ্য কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে
কোনো দল যদি গায়ের জোরে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তার চূড়ান্ত পরিণতি কি তার জুলাই অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিয়েছে। আমরা ইতিহাসের কলঙ্কিত কোনো অধ্যায়ের পুনরাবৃত্তি আর করতে চাই না। আপনারা প্রত্যেকেই অবগত আছেন, একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোনো রকমের সুযোগ না পায়। এবারের নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করারও আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চাই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়ে বিএনপি বলছে, প্রধান উপদেষ্টার ঘোষণায় দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে। রাতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই জুলাই সনদও স্বাক্ষর করা হবে। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা দুইটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন, একটি জুলাই ঘোষণাপত্র আর একটি নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা দুটোকেই স্বাগত জানাই। আমরা মনে করি এই ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা আরও বেশি প্রতিষ্ঠিত হবে এবং কোনো রকমের কোনো অনিশ্চিত পরিবেশ বা ব্যবসা বাণিজ্য বিনিয়োগে আর থাকবে না, সব কিছুই সচল হবে এবং গতিশীলতা পাবে। আশা করি খুব শিগগিরই ঐক্যমতের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়া স্বাক্ষরিত হবে এবং আশা করি সেটা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও যদি আলাপ আলোচনা হয় সেখানেও আমরা অংশগ্রহণ করব। তার মধ্য দিয়ে জাতির যে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা হয়েছিল আগে, সেটাকে আমরা সমুন্নত রাখবো এবং এই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমরা শক্তিতে পরিণত করে এই জাতিকে এগিয়ে নিয়ে যাব। জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির ঘোষণা দেয়া হলো জুলাই ঘোষণাপত্রে। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘোষণাপত্রে বলা হয়, পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র যুক্ত হবে। ঘোষণাপত্রে ২৪-এর অভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় আইনি সুরক্ষা দেওয়ার ঘোষণাও দেওয়া হয়। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিন বিকেল ৫টা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংক্ষিপ্ত আয়োজনে বিকেল ৫টা ২০ জুলাই ঘোষণাপত্র উপস্থাপন শুরু করেন প্রধান উপদেষ্টা। ঐতিহাসিক নানা প্রেক্ষাপট টেনে তুলে ধরেন জুলাই অভ্যুত্থানের পটভূমি। আপামর জনসাধারণ তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণভবনমুখী জনতার উত্তাল যাত্রার মুখে ফ্যাসিস্ট হাসিনা ৫ই আগস্ট ২০২৪ তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ঘোষণাপত্রে অঙ্গীকার করা হয় জুলাই গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির। অভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর ঘোষণার পাশাপাশি আন্দোলনকারী ছাত্র জনতা পাবেন আইনি সুরক্ষা। বাংলাদেশের জনগণ বিগত ১৬ বছরের দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামকালে এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকালীন সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গুম, খুন, হত্যা, গণহত্যা, মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধসমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে। বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। বলা হয়, আগামীতে সংবিধানের তফসিলে যুক্ত হবে জুলাই ঘোষণাপত্র। বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে। বাংলাদেশের জনগণ
এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণঅভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। ডক্টর ইউনুস বলেন, গণ অভ্যুত্থানে বিজয়ী জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে প্রণয়ন করা হয়েছে জুলাই ঘোষণাপত্র। এই ঘোষণা প্রণয়ন করা হলো। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ইতিহাস বাকবদলের ৩৬ জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ করল জাতি। অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনভর চলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্র জনতা থেকে শুরু করে যোগ দেন রাজনীতিকরাও। জুলাই হত্যাযজ্ঞের বিচার ও স্বৈরতান্ত্রিক কাঠামোর আমূল সংস্কারের দাবি তাদের। দিনভর শ্রাবণের বৃষ্টি উপেক্ষা করে রাজপথে ছাত্র জনতা। উদ্দেশ্য জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন। 2024 সালের দীর্ঘতম মাস জুলাইয়ের 36 লাখ জনতার অভূতপূর্ব সমাবেশ ঘটেছিল এই মানিক মিয়া এভিনিউয়ে। স্বৈরাচার বিদায়ের বর্ষপূর্তিতে ঠিক যেন তারই পুনরাবৃত্তি হলো। বুধবার সকাল থেকেই অপেক্ষা ছিল জুলাই ঘোষণাপত্রের। বিকেল 5টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান স্থলে প্রধান উপদেষ্টা উপস্থিত হলে পুলিশের বেষ্টনী ভেদ করে অনুষ্ঠান স্থলের কাছাকাছি অবস্থান নেন জুলাইয়ের উত্তাল দিনে রাজপথে থাকা বিপ্লবীরা। প্রতীক্ষিত ঘোষণাপত্রে আপ্লুত অভ্যুত্থানকারী ছাত্র জনতা। সকল রাজনৈতিক দল, সকল দ্বন্দ্ব বিরাভেদ ভুলে আমরা সবাই একসাথে এক হয়ে ঘরে যেতে চাই, বাংলাদেশকে অনেক দূর নিয়ে যেতে চাই। ফ্যাসিস্ট তৈরি না হতে পারে আর পুলিশ যাতে দলীয় আচরণ না করতে পারে। আজকের বিজয়টা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই না। আসেন সবাই মিলে সমৃদ্ধশালী সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। গত 17 বছরে যে গুম হয়েছে তার বিচার অবশ্যই হওয়া উচিত। দিনটি উদযাপনে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সরকার। দিনব্যাপী আয়োজনে জুলাইয়ের আন্দোলনে অনুপ্রেরণা যোগানো নানা গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করে শিল্পীরা। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আসা ছাত্র জনতার প্রত্যাশা দ্রুত আওয়ামী লীগের বিচার এবং স্বৈরতন্ত্রের অবসান ঘটাতে আমূল সংস্কার বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার। পরবর্তী যে সরকারে আমাদের এখানে আসুক না কেন ক্ষমতায়, সেই জন্য এই আনন্দের ধারা ঠিক সঠিক মাত্রায় নিয়ে এগিয়ে যেতে পারে। গত বছর যে গণঅভ্যুত্থানে আমাদের ভাইরা যে রক্ত দিয়েছে, এই রক্তটা যেন বৃথা না যায়। এই ধরনের সরকারকে যদি বিচারের আওতায় নিয়ে আসা না যায়, তাহলে হয়তো এর চেয়ে আরো কোনো ভয়ঙ্কর হয়তো বা সামনে পরিস্থিতি আমার শিকার হইতে পারে। এদিন দুপুর 2:25 গণভবন থেকে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার দৃশ্য প্রায় 5 শতাধিক বেলুন উড়িয়ে ফুটিয়ে তোলা হয়। এ সময় উল্লাসে ফেটে পড়েন উপস্থিত জনতা। বাঙালি যে কখনো অন্যায়, অবিচার আর স্বৈরতন্ত্রের কাছে মাথা নয় না, তারই উজ্জ্বল দৃষ্টান্ত জুলাই গণ অভ্যুত্থান। রক্তক্ষয়ী অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এই ছাত্র জনতার শপথ বৈষম্যহীন এবং সত্যিকারের মানবিক বাংলাদেশ বিনির্মাণ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। গণভবনে নির্মাণাধীন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে নির্মাণাধীন জাদুঘর পরিদর্শনে যান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা প্রকল্প সংশ্লিষ্ট স্থপতি, প্রকৌশলী ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন। দ্রুত সময়ে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, আন্দোলন, শহীদদের আত্মত্যাগ ও বিজয়কে দলিল করে গড়ে তোলা হচ্ছে জাদুঘর। পরিদর্শনে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা, গণপূর্ত সচিব এবং জাদুঘর বাস্তবায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর গুজব বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তারা ব্যক্তিগত সফরে কক্সবাজারে গেছেন বলে জানিয়েছেন যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন। জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষ উদযাপনে বাংলাদেশ দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয় ছুটির দিনে নানা অনুষ্ঠান হাতে নেয় বিভিন্ন সামাজিক ও দেশের সব রাজনৈতিক সংগঠন। এসবের মাঝেই 5 আগস্ট দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কক্সবাজারের একটি হোটেলে বৈঠকে বসেছেন এনসিপির কয়েকজন শীর্ষ নেতা। কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ বিমানের 11:15টার একটি ফ্লাইটে কক্সবাজারে অবতরণ করেন এনসিপির নেতারা। কিছুক্ষণ পর দুপুরের দিকে বিভিন্ন গণমাধ্যমে পিটার হাসের সঙ্গে তাদের বৈঠক নিয়ে খবর প্রচার করা হয়। তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এখানে এসে আমরা হোটেলে চেক ইন করে এরকম একটা নিউজ দেখলাম, এটা সম্পূর্ণ গুজব। আমরা ঘুরতে আসছিলাম পিটার হাসের সাথে, এগুলা এই ধরনের কোনো কিছুই না, জাস্ট আমরা ঘুরতে আসছিলাম। সময় সংবাদের পক্ষ থেকে যোগাযোগ করা হলে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন জানান, 4 শীর্ষ নেতা কক্সবাজারে গেছেন, তবে এটি তাদের ব্যক্তিগত সফর।
আমিও জানতাম না এটা ব্যক্তিগত কাজে গেছে। এই নিউজ হওয়ার পরে আমি দেখলাম, পরে খোঁজ নিলাম যে ওরা গেছে। পিটার হাস আসলে কই আছে বা নাই এটা আসলে জানি না, ওনার ব্যাপারে কিছুই জানি না। এদিকে মার্কিন দূতাবাসের একটি সূত্র বৈঠকের সত্যতা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। শরীয়তপুরে পদ্মা নদীর ভাঙনে একটি মসজিদের নির্মাণাধীন দ্বিতল ভবন নদী গর্ভে বিলীন হয়ে গেছে। সকালে জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের 0 পয়েন্টে এলাকার তীব্র এ ভাঙন দেখা দেয়। এ সময় আলম খার কান্দি জামে মসজিদের নির্মাণাধীন দ্বিতল ভবনটি নদী গর্ভে বিলীন হয়ে যায়। গত 1 মাসে ভাঙনের শিকার হয়েছে শতাধিক বসতভিটা ও ব্যবসা প্রতিষ্ঠান। এখনও ভাঙন ঝুঁকিতে উপজেলার অন্তত 600 পরিবার সহ 100টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ও জিও টিউব ডাম্পিং অব্যাহত রেখেছে পানি উন্নয়ন বোর্ড। এবার আবহাওয়ার খবর। দেখে নেব আজকের বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউআর এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 88, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 85%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 69, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 89%। রাজশাহী বিভাগে বায়ুমান 158, যা সহনীয়, আর্দ্রতা 80%। সিলেট বিভাগে বায়ুর মান 69, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 90%। খুলনা বিভাগের বায়ুর মান 90, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 88%। বরিশাল বিভাগে বায়ুর মান 90, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 93%। রংপুর বিভাগের বায়ুমান 132, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 79%। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 105, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 90%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রাম ও সিলেটে 69, আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 158। নেত্রকোনায় সাতমাদলাই নদীতে বালুবাহী বাল্কহেড ডুবে 2 শ্রমিক নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিস জানায়, সিলেটের ছাতক থেকে বালু বোঝাই বাল্কহেডটি মোহনগঞ্জের আদর্শনগরে যাচ্ছিল। ভোরে নদীর মাঝে হঠাৎই ডুবে যায় বাল্কহেডটি। এ সময় মালিক সাঁতরে তীরে উঠতে পারলেও 2 শ্রমিক পানিতে তলিয়ে যান। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।